পুরমের কথা প্রণয়দা বললেন এবং এটা সত্যি ঘটনা। বাম শাসিত কেরলে একটা পুরসভা বিজেপি দখল করেছে এবং এবারেও কেরলের নির্বাচন আসছে এবং খুব ইন্টারেস্টিং নির্বাচন হতে চলেছে। এই কারণে কেরলের যে জনসংখ্যা তার মধ্যে একটা বড় শতাংশ হিন্দু, একটা বড় শতাংশ মুসলমান, একটা বড় শতাংশ খ্রিশ্চান এবং বিজেপি জেতা এবং ওই রাজ্যে পরপর দুবার বাম সরকার আছে যেটা নজিরবিহীন। এবারে অনেকে বলছেন কংগ্রেসের আসার সম্ভাবনা প্রবল। আবার বহু ক্ষেত্রে আমরা নিচের তলায় দেখি, নিচের লেভেলে দেখি, পঞ্চায়েত লেভেলেও দেখি, অনেক জায়গায় বাম বিজেপি এক, অনেক জায়গায় তৃণমূল বিজেপি এক, অনেক জায়গায় কংগ্রেস তৃণমূল বিজেপি এক। জেতার জন্য অনেক সময় সবাই এক হয়ে যায়, তাই তো শিবাজিদা? বহু জায়গায় হয়। হ্যাঁ, আর আপনি যে উদাহরণ দিলেন সেই উদাহরণে মহারাষ্ট্রে হয়ে যাচ্ছিল, সেই উদাহরণে বিশ্বদা সেই উদাহরণে আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। সেই উদাহরণে ত্রিপুরায় গোটা কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল হলো, তারপর গোটা তৃণমূলটা বিজেপি হয়ে গেল। তার মানে প্রমাণিত হয় বিজেপিকে রাজ্যটা জিততে ত্রিপুরায় আসলে তৃণমূল সাহায্য করেছিল। এটা বাস্তব। আমাদের রাজ্যে অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিজেপির ভোট গত 40 বছর ধরে 6% ওপর বাড়েনি। হঠাৎ করে 2016 নির্বাচনে কোত্থেকে আসলো বিজেপির ভোটটা? যেটার কথা প্রণয়দা বললেন যে সব জায়গায় আপনি বললেন যে জায়গায় সব জায়গায় বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে, তারা সব জায়গায় যাকে পেরেছে তার সঙ্গে হাত মিলিয়েছে। কংগ্রেস সেটা করেনি। কংগ্রেস করতে পারেনি কেন? কংগ্রেস তো তখন বিরাট বড় একটা সমস্ত ভারতবর্ষেরই তার সমস্ত জায়গায় তার অধিকার। বিজেপি যেটা করেছে সব জায়গায়, বা জনসংঘ করেছে, বিজেপি করেছে যে কোনো জায়গাতে, উত্তরপ্রদেশে করেছে, ইয়েতে নয়, যুক্তফ্রন্টের সময় নয়, অন্যান্য সমস্ত জায়গায় তারা অন্য শরিকদের সঙ্গে তারা হাত মিলিয়ে বাংলাতেও হয়তো মিলিয়েছে আমরা জানি, কিন্তু অন্যান্য সব জায়গায় তারা গিলে খেয়েছে। আজকে মহারাষ্ট্রে শিবসেনা আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে মুম্বাইতে, আজকে বিহারে নীতিশ কুমার সমতা পার্টি তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অন্যান্য জায়গায় আকালি দল অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বিজেপি তাদের গিলে খেতে পেয়েছে। ইট ইজ বেঙ্গল, যেখানে না ইট ইজ বেঙ্গল প্রণয়দা, এখানে আমি বলছি এখানেই ডিফারেন্স। পশ্চিমবঙ্গে গিলে খেতে পারেনি, পশ্চিমবঙ্গে গিলে খেতে পারলো না। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, খুব ছোট করে বলো যে এসআইআর তো শুধুমাত্র বাংলায় হচ্ছে এমন নয়, ভারতবর্ষের বাদবাকি 11টা রাজ্যে হচ্ছে। কোথাও কোনো অভিযোগ আসছে না এমন নয়, বিভিন্ন জায়গায় প্রচুর অভিযোগ আসছে, একাধিক মৃত্যুর খবরও আসছে। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে সুপ্রিম কোর্টে মামলাও করেছে। এ রাজ্যেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিরাট বিতর্ক। তো জাতীয় স্তরে তৃণমূল এটাকে শোরগোল তুলে দিয়েছে, মোটামুটি সবাই হই করে এটাই চলছে। তো এই যে তৃণমূল এটাকে নিয়ে গেল, এতে রাজনৈতিক অ্যাডভান্টেজ তৃণমূল কি পেতে পারে? অবশ্যই রাজনৈতিক অ্যাডভান্টেজ পেতে পারে। এবং কিভাবে আমি সেটা বলছি যে দেখবেন যে লজিক্যাল গ্যাপের কথা আপনি বলছেন, হিউম্যান সিভিলাইজেশনে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে নয়, এই যে ডিলিশন হচ্ছে, এই পরিমাণ ডিলিশন কোথাও হয়নি। আপনি আজকে যখন কোর্টরুমের মধ্যে ছিলেন তখন বারবার যখন আলোচনা হচ্ছিল, সাধারণভাবে যারা এই অনুষ্ঠান স্ট্রিমিং করে দেখছিলেন, কোর্টরুমের অনুষ্ঠান, ধরুন তার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সে তৃণমূলপন্থী হতে পারে, সে বাম হতে পারে, কংগ্রেস হতে পারে, কিন্তু তারও তো বাড়ির একজনের নামের ভুলের জন্য সে গেছে, সে হেনস্থাতে পড়েছে। তো তার মানে যখন জানতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছে, সে তো বলছে যে আমিও এটা আমার বাড়ি, আমার পরিবারের কেউ না কেউ এর সম্মুখীন হয়েছে। সুতরাং আমার কথা তিনি বলছেন। এই যে আমাদের হেনস্থার কথাটা, যেটা আলাদা করে রাজনৈতিক দল নয়, একজন নেতা বা নেত্রী গিয়ে বলছেন, এটা হয়নি, কোনো রাজ্য থেকেই হয়নি। এবং সেই জন্যে জাতীয় স্তরে তিনি কিন্তু একটা মুখ হয়ে গেলেন, অর্থাৎ পলিটিক্যাল ইমেজ তৈরি। সুপ্রিম কোর্টে কোনো এফেক্ট হয়নি তা নয়, সুপ্রিম কোর্টে এক মিনিট বিশ্ব, আমি 1 মিনিট বলছি, একটা মিনিট, সেটা হচ্ছে এফেক্ট হয়নি তা নয়। সেখানে বলেছে যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এই সমস্তর জন্য যেগুলো হয়েছে, আজকে কোর্ট তো বলল, সেটা তো কোর্ট বলেছে।
সুতরাং ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, বসু, বোস ইত্যাদি ইত্যাদি এগুলোর কথা তো কোর্ট বিশ্বদা- স্বীকার করে নিয়েছে। না না এবং কোর্ট বলেছে কিন্তু এবং কোর্ট রায় দেয়নি পক্ষে। পশ্চিমবঙ্গের সাধারণ আপনি কি বলছেন ভোটারদের ঠিক করেছে? এত আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। তার কারণ পশ্চিমবঙ্গের যারা সাধারণ ভোটার তারা জানে এই হেনস্থার কারণ মমতা ব্যানার্জি, আর শেষ লগ্নে এসে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে কি বললেন তাতে কিচ্ছু যায় আসে না। এই হেনস্থার কারণ মুখ্যমন্ত্রী, তার কারণ ওই যে এসআইআর হতে দেবো না, তারপরেও যখন এসআইআর হলো সরকারি যন্ত্র দিয়ে কি করে মানুষকে হেনস্থা করা যায় সেটা তাদের আছে। দ্বিতীয় কথা, একটু আগে আমি দেখছিলাম যে ইন্ডি জোটের যারা সদস্য, এখানে ইন্ডি জোটের সদস্য কারা আছে? তৃণমূল কংগ্রেস আছে, সিপিএম আছে, তারা বিজেপি বিরোধী, মানে সর্বভারতীয় রাজনীতি দেখেন ইন্ডি জোটের সদস্য। ঠিক। ইন্ডি জোটের সদস্যরা দিল্লিতে গিয়ে কে নেতা হবে, মমতা ব্যানার্জি হবে না রাহুল গান্ধী হবে, সেটা নিয়ে তারা লড়াই করুক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। সুমন রায়চৌধুরী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার জন্য শুনছি তৃণমূল কংগ্রেস নেত্রী তার দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন, যা যা করার দরকার করো। তৃণমূলের যা সাংসদ সংখ্যা তাতে তৃণমূলের একার ক্ষমতায় ইমপিচমেন্ট হওয়া সম্ভব নয়। 2025 সালে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে ভোট চুরির অভিযোগ করেছিলেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ এনেছিলেন এবং ভোটার অধিকার যাত্রা করেছিলেন। কংগ্রেস জিতবে, ইমপিচ হবে কি হবে না আমার জানা নেই। এই রকম একটা জায়গায় তৃণমূলকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে না করবে না? আপনি প্রশ্নটা করার আগে খুব ভালো করে জানেন সেই ঔদ্ধত্য এবং সেই স্তর আমার নয় দলের, যে আমি বলে দেবো যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা সমর্থন করবে কিনা। আমি সামান্য একজন কর্মী এবং মুখপাত্র। একজন কর্মী হিসেবে কি মনে হয় করা উচিত না করা উচিত? না, আমি দলের সিদ্ধান্ত না জেনে আমার অনেক কিছু মনে করে, আমার অনেক কিছু মনে হয়। আমার মনে হয় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। ধরুন জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন, সায়নরা বলেছে যে আমরা এসআইআর চাই এবং এসআইআর হওয়া উচিত, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট হওয়া উচিত, এই অবধি সব ঠিক আছে। কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে সংঘাতের প্রতিটি শব্দ টু শব্দ এডিট করে পরের দিনই শুভেন্দু অধিকারী কি করে প্রেসের সামনে বলে ফেলে, আমি এটা সত্যি বুঝতে পারি না। আমি সত্যিই বুঝতে পারি না। এত ধৈর্য, এত ধৈর্য, এত ধৈর্য। আসছি দিচ্ছি। বিষয়টা হচ্ছে সেই দিনের শেষে এই সব রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং বেনামে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিশ্লেষকরা যা বলে দিনের শেষে সবটাই অপটিক্সের খেলা। এটা আমি বলাতে আপনার খারাপ লাগতে পারে বা ওনাদের খারাপ লাগতে পারে, সবটাই অপটিক্সের খেলা। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, খুব ভালো করে উনি জানেন। উনি গেছিলেন, একটা মিডিয়া হাইপ হয়েছে, উনি ফিরে এসছেন। সবাই এখানে কেউ মাতঙ্গিনী বলছে, কেউ মার্গারেট থ্যাচার বলছে, কেউ মাদার টেরেসা বলছে, বলুন, কোনো অসুবিধা নেই। কোনো মানুষকে অসম্মান করা জাতীয় কংগ্রেসের রুচি বিরুদ্ধ। কিন্তু আলটিমেটলি একজন বিদগ্ধ সাংবাদিক হিসাবে আপনিও জানেন কি খেলা দিল্লিতে হলো, কাদের সহযোগিতায় এই খেলা হলো। এক সেকেন্ড প্লিজ। আমি তোমার এই নিউজ 18 বাংলার মেগা ডিবেটে সম্ভবত 3টে আগে ডিবেটে আমি উপস্থিত ছিলাম। সেদিনকেও আমরা বলেছিলাম যে বাংলা স্যার নয় ম্যাডামকেই বেছে নেবেন, এসআইআর অর্থে স্যার বলেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনার পর একটা জিনিস সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ধরুন আজকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, ভারতবর্ষে এতগুলো রাজ্য হচ্ছে, মাইক্রো অবজারভার কিন্তু আর অন্য কোনো রাজ্যে ডিপ্লয়েড হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গে। মাইক্রো অবজারভারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশন কিন্তু খুব কঠোর এবং সম্ভবত আগামী ইয়েতে শুনানিতেই পরিষ্কার হয়ে যাবে এই মাইক্রো অবজারভার বিষয়টাকে হয়তো বিলুপের দিকে যাবে। সেই প্রশ্ন আমরা ছেড়ে দিচ্ছি কোর্টের উপরে। আমার বিশ্বদা যে প্রশ্ন করলো কংগ্রেসের প্রতিনিধিকে, আমার সেক্ষেত্রে একটা অন্য প্রশ্ন। ইমপিচমেন্ট আনতে যে সংখ্যা প্রয়োজন সেটা অখিলেশ যাদব তৃণমূল যদি আনতে চায়, অখিলেশ যাদব সহযোগী পার্টি এই মুহূর্তে দাঁড়িয়ে, বা তামিলনাড়ুতে স্ট্যালিন আছেন, বা আরও কয়েকটা দল যোগ করলে হয়তো সেই সংখ্যা পৌঁছে যাবে, তাতে হয়তো জেতা যাবে না।
কংগ্রেস সমর্থন করবে কিনা সেক্ষেত্রে নিশ্চয়ই কংগ্রেসের বিষয় সেটা। আমার একটা অন্য প্রশ্ন আসছে ইন্টারেস্টিং, যদি ধরুন আজকে ইমপিচমেন্ট প্রস্তাব আসে নির্বাচন কমিশনারকে, তাহলে সিপিএম এর রোল কি? আপনি বলতে পারেন সিপিএম তো শূন্য, সিপিএম কি করবে? না, এ রাজ্যে সিপিএম এর একজন রাজ্যসভার সাংসদ আছেন যিনি কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ি দেখানো নিয়ে যে কুৎসিত নারী বিদ্বেষী মন্তব্য করেছেন। আমার জানার ইচ্ছে রইল যে বিরোধীরা যদি সম্মিলিতভাবে ইমপিচমেন্ট প্রস্তাব আসে, তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সমর্থন করবেন, না ওখানেও বিজেপির করবেন? না, বিশুদ্ধ আমার তিনটে কথা আছে, আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেব। আমার প্রথম কথা হচ্ছে, অরূপদা যে কথাটা বলেছে গাছে কাঁঠাল গোফে তেল, যে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো, খুব সিরিয়াসভাবে নিতাম যে জগদীপ ধনকরের বিরুদ্ধে কলতলার ঝগড়া করতো, সেই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হয়েছিল, তৃণমূলের এমন লেজে গোবরে হয়েছিল ভোটটুকু পর্যন্ত দিতে যায়নি, ফলে ওদের এতটুকু বিশ্বাসযোগ্যতাও সংসদের মধ্যে বিজেপি বিরোধিতায় নেই। এক নম্বর কথা। আমার 2 নম্বর কথা হচ্ছে যে এই যে আপনি বললেন না দিল্লিতে গিয়ে যে অপটিক্স, এই অপটিক্স আপনার নিশ্চয়ই মনে আছে 100 দিনের কাজের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছু এমন জব কার্ড হোল্ডারকে নিয়ে গেছিলেন, সেই সময় বিশাল অপটিক্সের রাজনীতি হলো। আপনি বলুন তার নিটফল কি? আমি আপনাকে বলছি তার নিটফল শূন্য, কিন্তু আসল ফলাফল কি? কৃষক সভা, লালঝান্ডার কৃষক সভা, তারা গিয়ে মামলা করে রাস্তার আন্দোলন করে 100 দিনের কাজকে ফের শুরু করলো। এই বিজেপির কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না, হাইকোর্টের অর্ডার পর্যন্ত মানে না। ওরা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে রাম মন্দির তৈরি করতে যেতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট বললো 100 দিনের কাজ বাংলায় শুরু করতে হবে, সেটা আজ অব্দি করতে পারলো না। প্রণয় দা যে প্রশ্নটা অরূপ তুলল, মাইক্রো অবজারভার নিয়ে যে সংঘাতটা শুরু হয়েছে, এই মাইক্রো অবজারভার কিন্তু ভারতবর্ষের যে 11টা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো রাজ্যে নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে। আজকে সুপ্রিম কোর্টেও কিন্তু এই প্রশ্নটা বারবার উঠছে যে মাইক্রো অবজারভারদের আইনত কোনো বৈধতা নেই, এবং নির্বাচন কমিশন এদেরকে নিয়োগ করেছে শুধুমাত্র ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য এবং বিএলও ইআরওদের মাথার ওপর বসানোর জন্য। এই মাইক্রো অবজারভার 8100 জন মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে রয়েছে। এইটা আগামী দিনে কি হতে চলেছে? প্রথম তো হচ্ছে একজন আইনের ছাত্র হিসাবে এটা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, এবং এর আগেও সুপ্রিম কোর্টে এই কেসে ক্লিয়ার করে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলবে, কি পদ্ধতি চলবে, ভারতবর্ষের সংবিধান অ্যাবসলিউট রাইট দিয়ে রেখেছে ইলেকশন কমিশনের কাছে। আপনারা জেনে রাখুন, সুপ্রিম কোর্টের কোনো অধিকার নেই ডাইরেক্ট কোনো ইনস্ট্রাকশন দেওয়ার। এক। দ্বিতীয় হচ্ছে মাইক্রো অবজারভার দরকার কেন পড়লো? সত্যিই তো, কেন অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার আসবে? আমাদের রাজ্যে এত অফিসার থাকতে কেন দরকার পড়বে? কিন্তু সমস্যাটা তো ওখানেই হচ্ছে, আমাদের রাজ্যের অফিসাররা যখন গন্ডগোল করলো, যখন ধরা পড়লো, যখন বলা হলো তাদের এগেনস্টে এফআইআর করুন, পশ্চিমবঙ্গের প্রশাসন মমতা ব্যানার্জি তাদেরকে করলেন না। যাদেরকে বলা হলো অফিসার দিন, বিশেষ অফিসার দিন, তাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে দিল। একজন অঙ্গনওয়াড়ি কর্মী আর একজন বিসিএস অফিসার, দুজনের দায়িত্ব কি এক? যদি এখানকার আজকে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের যে সেখানে এফিডেভিট দিয়েছে, তারা পরিষ্কার পরিসংখ্যান দিয়ে বলেছে আমাদের এতজন অফিসারের দরকার ছিল, আমাদেরকে এতজন অফিসার দেয়নি, তারা বাধ্য হয়েছে। এবং এটা জেনে রাখুন, সুপ্রিম কোর্টের কোনো অধিকার নেই কোন ইনস্ট্রাকশন দেবে ইলেকশন কমিশনকে যে তারা এসআইআর পদ্ধতিটা এইটা কেন করলেন। ঠিক, অ্যাবসলিউট পাওয়ার ইলেকশন কমিশন। আমি তন্ময়ের কাছে রিঅ্যাকশন চাইবো। প্রথম কথা হচ্ছে যে মাইক্রো অবজারভার নিয়ে কথা হচ্ছিল, উনি আইনের কথা বললেন। আইনে পরিষ্কারভাবে লেখা আছে যে এই ভোটার লিস্টে কাদের নাম যাবে, বাদ যাবে বা থাকবে, সেটা ইআরও এবং কোনো বিশেষ ক্ষেত্রে ডিইও। ইআরওই হচ্ছে অথরিটি। যদি মনে হয় কোথাও কোনো ডিসক্রিপেন্সি আছে বা ডিবেট আছে, তাহলে সেটা ডিইও। কোথাও তার মধ্যে মাইক্রো অবজারভার বা আদার থিংস বিজেপি নেতা তারা এর মধ্যে নাক গলাতে পারেন না। তা সত্ত্বেও তারা এটা করছেন, কারণ প্রথম থেকে বলছি প্রত্যেকটা স্টেপ এসআইআর নিয়ে প্রত্যেকটা স্টেপ যেভাবে নেওয়া হচ্ছে সেগুলো সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের আইন বিরোধী। তাও গায়ের জোরে করতে পারছেন এই জন্যে কারণ মুখ্য নির্বাচন আধিকারিক, আবার সেই গোড়ার গল্পতে ফিরে যেতে হবে যে মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে যখন রিক্রুট করা হয় সেই নিয়মটাই বদলে দিয়ে
2:1 করে দুজন সরকারের লোক থাকবে, একজন বিরোধী দলের দলনেতা থাকবে। আগে যেখানে একজন জুডিশিয়াল ছিল, যার ফলে অমিত শাহ তার পছন্দের লোক ঢুকেছেন, পছন্দের লোকের নাম বাদ দেবেন। ঠিক আছে। কিন্তু আর জাস্ট 30 সেকেন্ডে শেষ করছি, এই যে নাম বাদ দেওয়ার খেলাটা বারবার রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমরা তো বলছিলাম যে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম যে আপনি নামটাও তো ঝোলান, কোন কোন নাম আছে মানুষ জানুক, সেই অধিকারটা তো সুপ্রিম কোর্ট দিয়েছে। সুতরাং সেইটা আপত্তিটা কোথায় বিজেপি নেতাদের মানুষের জানার দুজনের কাছে আসবো, ছোট করে আসবো, খুব ছোট করে বলবেন শিবাজিদা এবং বিশ্বজিৎ। একটা হচ্ছে যেটা প্রণয়দা বললেন, সুপ্রিম কোর্টের কোনো রাইট নেই ইলেকশন কমিশনের কোনো জিনিসকে বাতিল করার। 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, এবং বেশিরভাগ মাইক্রো অবজারভার তারা বাইরে থেকে এসেছেন, এ রাজ্যের নয়। সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বেঞ্চ, 3 সদস্যের বেঞ্চ পরিষ্কার বলছে রাজ্য সরকারকে যে আপনারা নাম দিন। এবং প্রণয়দা যেটা বললেন যে অঙ্গনওয়াড়ি কর্মী, অমুক কর্মী, তমুক কর্মী নয়, আমি যতদূর জানি গ্রুপ বি এ ধরনের নেওয়া যায়। কালকে যদি সোমবার যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই 8000 লোকের নাম দিয়ে দেয়, তাহলে এই যে মাইক্রো অবজারভার রয়েছে 8100 জন, সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়, সেক্ষেত্রে কি হতে পারে বিশ্বজিৎ? প্রথম কথা, নির্বাচন কমিশনের এই যে গাইডলাইন মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য যদি তালিকা পাঠায় তাহলে তাদের দরকার কি আছে, সুপ্রিম কোর্টই প্রশ্ন তুলেছে। সুতরাং তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। যদি বন্ধ করে দেওয়া হয়, কেন তাদের নিয়োগ করা হয়েছিল? আইনের কথা যদি যেটা বলছিলেন প্রণয়দা, আইন যদি নাই পারে, যদি সুপ্রিম কোর্ট নাই পারে, তাহলে কেন বলবে যে আপনারা নাম দিন, বাদ দিয়ে দেবো? লাস্ট যেটা, আসলে এআরও এদের উপরে কেন রাখা হয়েছিল, নাম কত বাদ দিতে হবে, কি কি নাম বাদ দিতে হবে, এই লজিক্যাল গ্যাপগুলোকে ডিলিশনে নিয়ে যেতে হবে, এটা ছিল লক্ষ্য। একদম যেটা কথা বিশ্বজিৎ বলল, এটা একটা বড় কথা, যেটা ওই একটা ম্যান্ডেট নিয়ে যদি আমি আগে থেকে চলি, তো ম্যান্ডেট ওয়াজ দেয়ার এবং সেই ম্যান্ডেট অনুযায়ী চলছে, তার জন্য যা যা করা সেটা হচ্ছে। একটা কথা ঠিকই যে ওই সুপ্রিম কোর্ট বলেছেন যেটা, বা ওখানকার তুষার মেহতা বা কেউ হয়তো আর্গুমেন্ট করেছেন ওদের তরফে, বোধহয় তুষার মেহতা বলছিলেন বা কেউ একজন যারা ইলেকশন কমিশনের হয়ে, যে এইগুলো দেওয়া হয়নি। আজকে যদি দেওয়া হয় তাহলে কি হবে? আজকে তার সঙ্গে ব্যাপার বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সেটা কি গ্রাহ্য হবে কি হবে না, বহু প্রশ্ন এসছে, কিন্তু এরকম একতরফা কিছু হয়নি প্রণয়দা, যে একতরফাভাবে সমস্তটা হয়ে গেছে তা নয়। এবং তার সঙ্গে সঙ্গে যদি এটা আজকে বাদ চলে যায় তাহলে কি হবে, আমরা তো অলরেডি বুঝতেই পারছি কি হতে পারে, ফলাফল কি হবে। কিন্তু একটা কথা পরিষ্কার, অন্তত ইলেকশন কমিশনের মুখ পুড়বে। কোর্টে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেছেন যে 1,30,00,000 যে লোকের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে, তাদের মধ্যে 63 লক্ষ লোককে এখনো ডাকা হয়নি। 14 তারিখ ইলেকশন কমিশনের ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা, 7 তারিখের মধ্যে এই 63 লক্ষ নামকে ডাকতে হবে। বাস্তবে কতটা সম্ভব? বুধবার ছিল 60 লাখ, তার মধ্যে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 12 লাখ করে এটা করা হচ্ছে। সোমবার এটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কমিশনের প্রতিনিধি রায় যখন বেরোবে তখন এর কোনো গুরুত্বই থাকবে না। যাবে বলছেন ইলেকশন কমিশনের হয়ে বলছেন, উনি কি ইলেকশন কমিশন, আপনি কিভাবে কোন তথ্যের ভিত্তিতে যে নির্বাচন কমিশন, যে কমিশনের ওয়ারিং এ হাজার হাজার মানুষকে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি রোজ, কি করে উল্কার গতিতে এটা শেষ হবে বলুন তো আপনি? আমি বলছি আগামীকাল শেষ হয়ে যাবে, এবং সোমবার এই রায়ে যদি বিপক্ষেও যায় বা পক্ষে যায় তার কোনো গুরুত্ব এই পুরো প্রসেসের মধ্যে থাকবে না। বিশদা 30 সেকেন্ড, আপনি সোমবার কোন জায়গায় আপনি বলছেন? আপনার সঙ্গে আবার কথা হবে। বিশদা 30 সেকেন্ড। সন্ধ্যাবেলা আপনার সঙ্গে কথা হবে। আমি আপনাকে বলছি ভারতবর্ষের যারা শূন্য তারা প্রকাশ করলো না, কি বললো তাতে কিছু যায় যদি আসে না। কোনো কনস্টিটিউশনাল আমি আবার বডি বলছি, তারা যদি আরবিট্রারি এন্ড বায়াসনেস দিয়ে কাজ করে, সুপ্রিম কোর্টের পুরো অধিকার রয়েছে সেই প্রসেসের মধ্যে ইন্টারভেন করার। উনি যেটা বলছেন যে হয়ে যাবে সোমবারের মধ্যে, তার মানে কথা হয়ে গেছে যে ওনাকে বলে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার আগেই নির্বাচন কমিশন যাতে যে কোনোভাবে মানে জোড়াতালি দিয়ে করে ফেলে। কিন্তু হবে কিনা আমার নিজের মনেও সন্দেহ আছে, কারণ যেভাবে যে গতিতে এগোচ্ছে সে গতিতে হওয়া সত্যিই সম্ভব নয়, যদি না অনেক কিছু ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে। তবে রাজনীতির ক্ষেত্রে আমরা বারবার যেটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দলে থেকেও তিনি বিরোধী রাজনীতি করেন,
রাজনীতিতে পারসেপশন বলে যে বিষয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পারসেপশনে কিন্তু প্রথম রাউন্ডে অনেকটাই এগিয়ে গেছেন। তার কারণ তিনি যেভাবে দিল্লির মঞ্চে বিষয়টাকে নিয়ে গেছেন এবং আগামী দিনেও তিনি আবার বলছেন তিনি সওয়াল করতে যাবেন সোমবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এমন একটা সিদ্ধান্ত হোক, এমন একটা ফয়সলা হোক যেখানে সত্যি 14 তারিখ নির্ভুল ভোটার লিস্ট বেরোক, কোনো অবৈধ ভোটারের নাম যেন না থাকে, একই সঙ্গে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং সাধারণ মানুষের এই হয়রানি যাতে আরও দীর্ঘায়িত না হয়, এটুকুই আমাদের প্রার্থনা। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আজ এখানে আসার জন্য। সুস্থ থাকবেন, নমস্কার।